এখানে আপনাদের ২ টা গ্রুপের কারণে অনেকজনে ভাবছে যে আসলে যদি একজনকে নমিনেশন দেয় আরেকজনের দলের কর্মীরা আসলে ছিটকে পড়বে। আসলে তাদের সাথে আপনাদের কি মধুর সম্পর্ক রয়েছে নাকি আসলে একটু দ্বিমত রয়েছে এই ব্যাপারে? মাঝে মধ্যে শুনতে পাই যে সাবেক এমপি ধন্যবাদ। আসলে অনেকে আশ্বাস দিচ্ছে অনেক কর্মীকে যে আমি আবার ফিরে আসবো, আমার এটা পরিবর্তন হবে। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জি ভাই, আপনি হলেন আসলে চরফ্যাশন উপজেলার সাবেক কাউন্সিলর, বর্তমান যুবদলের সদস্য সচিব। তো আমরা কাছে জানতে চাই যে এখানে ২ জন হেভিয়েট প্রার্থী ছিল, সাবেক এমপি নাজিমুদ্দিন আলম সাহেব, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই। কিন্তু এখানে আপনাদের ২ টা গ্রুপের কারণে অনেকজনে ভাবছে যে আসলে যদি একজনকে নমিনেশন দেয় আরেকজনের দলের কর্মীরা আসলে ছিটকে পড়বে। আসলে তাদের সাথে আপনাদের কি মধুর সম্পর্ক রয়েছে নাকি আসলে একটু দ্বিমত রয়েছে এই ব্যাপারে একটু বলবেন? ধন্যবাদ মুন্সি মিডিয়াকে। এখানে ২টি প্ল্যাটফর্ম ছিল। আলম ভাই তো এখান থেকে গত ৩ বার নির্বাচিত হয়েছে, ৬ বার নির্বাচন করেছে। এখন দলের অংশ হিসেবে ১৮ সাল পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, চরফ্যাশন ও মনপুরার গণমানুষের নেতা নুরুল ইসলাম নয়ন ভাইকে জাতীয়তাবাদী ছাত্রদল চরফ্যাশন উপজেলা এবং মনপুরা উপজেলা দিয়ে তাকে এই কমিটিগুলো তার নেতৃত্বে দিয়ে এখানে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। এমনিতেই নুরুল ইসলাম নয়ন এই দেশেরই সন্তান, মামাটির সন্তান। তো আপনি যেই প্রশ্নটি করেছেন যে ওনাদের সাথে এখন আমাদের সম্পর্ক কীরকম হবে, এরই মধ্যে আপনারা দেখেছেন যে ৬ই নভেম্বর চরফ্যাশনবাসী তথা বিএনপির নেতৃবৃন্দ নুরুল ইসলাম নয়নকে নমিনেশন পাওয়ার পর একটি গণসংবর্ধনা দিয়েছিলেন। সেখানে প্রায় লক্ষাধিক লোক হয়েছে। সেখানেই তিনি বলে দিয়েছেন যে যারা আলম ভাইয়ের সাথে এতদিন ছিলেন তারাও কিন্তু আলম ভাইয়ের কর্মী না। আমার সাথে এখন যারা আছেন, আমার সাথে বলতে নয়ন ভাইয়ের সাথে যারা আছেন তারা আমারও কর্মী না। ভবিষ্যতে যদি অন্য কেউ আসে এই দানের শীষের নমিনেশন নিয়ে বিএনপির মনোনীত হয়, তাহলে ওনারও তারা না, মানে ওনারাও তার কর্মী না। তো আসলে উনি বোঝাতে চেয়েছেন যে এই চরফ্যাশনের যে যখন নমিনেশন পাবে আপনারা তার পক্ষেই কাজ করবেন। তো এই কথার মাধ্যমেই তো প্রমাণ হয়ে গিয়েছে যে যেই তো যারা আলম ভাইয়ের সাথে ছিল তারাও আলম ভাইয়ের যেহেতু কর্মী না, নয়ন ভাইয়েরও কর্মী না, দানের শীষের মনোনীত প্রার্থীর জন্য কাজ করবে। এরা বিএনপির কর্মী। এরা গত ১৬ বছর ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে। এদেরকে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমাদের নেতা পরিচ্ছন্ন নেতা। আপনারা দেখেছেন যে ওনার দলেরও যদি কেউ চাঁদাবাজি দখলবাজি করে তাহলে কিন্তু তিনি তাৎক্ষণিক আমাদেরকে দিয়ে ব্যবস্থা নেওয়ান। আমরা কিন্তু সেই কার্যক্রমগুলো প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি। যেখানেই অনিয়ম সেখানেই আমরা যে দাঁড়িয়েছি নুরুল ইসলাম নয়নের নির্দেশে। তো আপনি যেই ভেদাভেদের কথা বলছেন ইতিমধ্যেই সেটা কেটে গিয়েছে। তারা আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা ইউনিয়নে থানায় পৌরসভায় সবাই কিন্তু দানের শীষের মার্কা নিয়ে নেমে গিয়েছে। জি, আসলে ইতিমধ্যে আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে সাবেক এমপি উনি আসলে অনেকে আশ্বাস দিচ্ছে অনেক কর্মীকে যে আমি আবার ফিরে আসবো, আমার এটা পরিবর্তন হবে। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা হলো যে নুরুল ইসলাম নয়ন ভাইকে নমিনেশন দিয়ে দিয়েছে কেন্দ্র থেকে, অলরেডি তার নাম ঘোষণা করেছে। এখন দেখা গেল অনেক জায়গায় আমরা দেখেছি যে 11টি আসন নিয়ে সমস্যা হয়েছে। সেই ক্ষেত্রে সেখানে গ্রুপিং হয়েছে, সমান গ্রুপিং হয়েছে। সেই ক্ষেত্রে কেন্দ্র হয়তো 11টা আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতেও পারে, অথবা যেটা বলছে সেটাই বহাল রাখতে পারে। সেটা কেন্দ্র জানে, সেটা তো অনেক বড় ব্যাপার, আমরা জানি না। কিন্তু চরফ্যাশনে যখন নুরুল ইসলাম নয়ন নমিনেশন পেয়েছে তখন দেখেন তো একদম এই আলম ভাই যারা ছিল, আলম ভাই দাবি করে আলম ভাইয়ের কর্মী, কিন্তু নয়ন ভাই বলে নয়ন ভাইয়ের কর্মী না। এটা শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। সেই ক্ষেত্রে আলম ভাইয়ের যারা লোকজন ছিল সেদিন তো অনেকেই স্টেজে উঠেছে, অনেকে ডাকমাল্যতে দেখা করেছে, তার সাথে মত বিনিময় করেছে। ইতিমধ্যে আমাদের
চরফ্যাশন উপজেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তারা 5 ভাগ 6 ভাগ হয়ে বিভিন্ন ইউনিয়নে তারা যাচ্ছে এবং পুরান নতুন যে বিষয়টা এসেছে তাদেরকে একত্রে বসে মতবিনিময় সভা করতেছে। এখন উনি যে বলে তো উনি কর্মী পাবে কোথায়? ওনার তো কর্মীই নেই এখন। উনি উনি নির্বাচন করলে আমি মনে করি স্বতন্ত্র থেকে করতে পারে বা অন্যান্য দল আছে সেখান থেকে করতে পারে, কিন্তু বিএনপি থেকে যেই তো নমিনেশন দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আর এখানে তার আমি নির্বাচন করার 1% সম্ভাবনা দেখি না। আচ্ছা, আপনারা তো ভোটারের ধারে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা আপনাদেরকে কীরকম সাড়া দিচ্ছে এবং ভোটারদেরকে আপনারা কী প্রস্তুতি দিচ্ছেন? আমরা প্রথমত এটা একটা পর্যটন এলাকা। আমাদের নেতা বিভিন্ন জায়গায় বক্তব্য বলে যে এই চরফ্যাশন মনপুরা যেহেতু একটা পর্যটন এলাকা সম্ভাবনাময়ী, আগামী দিনে যেহেতু উনি জিয়াউর রহমান এর দল খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বাসী, তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন, উনিও কিন্তু জিয়া পরিবারের লোক। জিয়া পরিবারের লোক না হলে তো এরকম বিশ্বস্ত না হলে এরকম দলের পোস্টের সাথে নমিনেশন এটা বিশাল ব্যাপার। তো আশা করি আমরা যদি উনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ভোটারদের বিষয়ে যেটা বলেন যে ভোটাররা অতি উৎসাহী হয়ে আরও বসে রয়েছে কখন, কারণ এই ফেসিবাদ 18 বছর এই 16 বছর ধরে তারা কোনো ভোটই তো করে নেই। 3টি সংসদ নির্বাচন হয়েছে, সেই ক্ষেত্রে তো কেউ ভোটই দিতে পারে নাই। তো মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে তাকে যে ভোট দিবে সেটার কিছু লক্ষণীয় দিক দেখলেই হয় যে আজকে হাজারীগঞ্জ যাচ্ছে, পথে জিন্নাগড়ে স্কুল পড়েছে, ওখানে সমাবেশ হওয়ার কথা ছিল নয়ন ভাইয়ের রাত্র 8টায়, কিন্তু ওখানে যেতে যেতে তার 10টা বেজে গেছে। এটা পথে পথে এরকমভাবে মহিলা পুরুষ তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য যেভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে তাতে প্রতীয়মান হয় ইনশাল্লাহ আমরা চরফ্যাশনে ইনশাল্লাহ লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ সংসদ নির্বাচিত হব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে দেখলাম যে এখানে একটা মানববন্ধন করছে ভোলা বরিশাল সেতুর দাবিতে, তারপরে এখানে একটা বিশ্ববিদ্যালয় করার দাবিতে। আসলে এটার ব্যাপারে নয়ন ভাই কতটুকু ভূমিকা থাকবে এবং আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে এই ব্যাপারে? আমি পূর্বেও বলেছি যে উনি দলের খুব বিশ্বস্ত নেতা, তারেক রহমানের খুব বিশ্বস্ত সৈনিক। তো ওনাকে যদি চরফ্যাশন মনপুরায় মানুষ জনগণ সংসদ নির্বাচিত করেন, ভোলা বরিশাল সেতু মেডিকেলের ব্যাপারে ওনার মাথায় আছে, তো ওনাকে তো ক্ষমতা দিতে হবে। ক্ষমতা না দিয়া যদি আপনি বলেন যে সেতু, এই মেডিকেল কলেজ এগুলো করতে হলে তো তাকে আগে সংসদ সদস্য বানাতে হবে। তবে আমি বিশ্বাস করি উনি সংসদ সদস্য নির্বাচিত হলে উনি এগুলা পারবে ইনশাল্লাহ। ওনার কাছে এগুলা ব্যাপার হবে না। উনি দলের কাছে চাইলে ওনাকে অনেকভাবেই দল মূল্যায়ন করবে। যখন যদি বিএনপি সরকার ক্ষমতা থাকবে, তো এটা তো সরকারের কাছে যদি উনি চায় যে ভালো করে তদবির করে, ইনশাল্লাহ এগুলা তার দ্বারা সম্ভব। আমরা বিগত দিনগুলো দেখছি বিভিন্ন নির্বাচনে অন্যান্য অনেক ইসলামিক দলেরও অন্যান্য অনেক বাক্সা বিভিন্ন আলাদা আসতো, কিন্তু এখন আমরা দেখছি অনেকগুলো ইসলামী দল একত্রিত হয়ে তারা নির্বাচন করবে, এক এক সময় তারা একক প্রার্থী দিবে। কিন্তু এখন যদি এইভাবে প্রার্থী দেওয়া হয় তাহলে আপনাদের কোনো প্রভাব পড়বে কিনা এবং আপনাদের কোনো সমস্যা হবে কিনা বিজয়ের ব্যাপারে? এই ব্যাপারে আমি কোনো সমস্যা মনে করি না। তবে ইসলামী দলগুলো যেভাবে বর্তমানে মসজিদগুলো ব্যবহার করতেছে, মসজিদগুলোকে পার্টির অফিস মতো তারা যে সেখানে কর্মী সভা করতেছে এবং মহিলাদেরকে সকালবেলা নামিয়ে দিয়ে যেভাবে জান্নাতের টিকিট ধরিয়ে দিচ্ছে, এটা আসলেই দুঃখজনক। ইসলামী দল তো ইসলামের জন্য কাজ করবে। এখানে যদি বলতে হয় তাহলে আমার একটু পিছনে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়েছে। বিএনপি পুরোপুরি ইসলামিক দল না, কিন্তু ইসলামের পক্ষে যা করেছে এই পর্যন্ত এটা কিন্তু স্মরণীয় ঘটনা। অনেক বিষয়ে যদি লক্ষ্য করেন, বিএনপির আমলে গত 16 বছর ফেসিবাদেরা যেভাবে ওয়াজ মাহফিলে বাধা বিঘ্ন করছে,
বিভিন্ন ইসলামিক কাজে বাধাবিঘ্ন করছে, তার আগে তো বিএনপি ক্ষমতায় ছিল। এরকম একটা নজির দেখান যে এই মাহফিল বাধা দিছে বা ইসলামিক কোনো কাজে বাধা দিছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে ইসলামকে ব্যবহার করে ইসলামী দলগুলো যেভাবে তারা ব্যস্ত ধরিয়ে দেয়। কিছুদিন আগে আমরা দেখেছি কেন্দ্রীয় নেতা শিশির সাহেব, সম্ভবত ব্যারিস্টার শিশির সাহেব, উনি রোজার এপিঠ আর পূজার ওপিঠ এক বলেছে। নাউজুবিল্লাহ। এটা কিভাবে হয়? উনি রোজাকে পূজার সাথে তুলনা করেছে। তো ওনারা ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হইতেও আমার মনে দ্বিধাবোধ করবো না, যে কোনো সময় হিন্দু হইয়া যেতে পারে। এটা তো তাদের রাজনৈতিক কৌশল ভোট নেওয়ার জন্য। আমরাও তো রাজনৈতিক কৌশল করতে পারতাম, আমরাও তো যে ওনাদের মতো লুলু দিতাম, ওই গীতা পাঠ করতাম, রোজার এফিট ওফিট। কোন বিএনপির নেতাকর্মী, কোন নেতৃবৃন্দ যে এই পর্যন্ত বলছে যে এইভাবে তারা মন্দিরে মন্দিরে যেভাবে ইসলামকে ব্যবহার করে, যেভাবে হিন্দুদেরকে, আপনি হিন্দুরা কোনো দিন জান্নাতে যেতে পারবে? তো এরা তো হিন্দুদেরকেও জান্নাতের টিকিট ধরেছে। এই যে এক নেতা দেখলাম, কেন্দ্রীয় নেতা, যে বলছে যে যদি জামাতে ভোট দেন আপনার জান্নাতে চলে যাবেন। তো এই ধরনের বললে তো মানুষকে ভুলভ্রান্তি বোঝানো হচ্ছে। আমি মনে করি আসলে এরা কোনো ইসলামের দলই না, এরা যায় ইসলামকে বিক্রি করে, ইসলামকে ব্যবহার করে। জি, গতকালকে যে রায় হয়েছে, যে হাসিনা সহকারী ফ্যাসিবাদের যে রায় হয়েছে, এই রায়ের প্রতিক্রিয়ায় আপনার আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, এরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি? আমার মনে না, কারণ ফ্যাসিস্ট হাসিনার গত 16 বছর যেভাবে গুম খুন নির্যাতন, আলেম ওলামা যেভাবে সে নির্যাতন করেছে 16টি বছর, কারণ উনি তো সর্বশেষও যখন ক্ষমতা যাওয়ার কিছুদিন আগেও বলছে আমার দরকার পাওয়ার, মানুষ মরিয়া যাক সেটা দেখার বিষয় না। উনি জুলাই আন্দোলনে যেভাবে মানুষকে হত্যা করেছে, গত 16 বছর যেভাবে সে বিএনপি নেতাকর্মীদের এবং আলেম ওলামাদেরকে হত্যা করেছে, এটা তো আমি মনে করি যেই রায়টা হয়েছে, এই রায়টা তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছে, এরপর আপিলের ব্যাপার আছে। কিন্তু সরাসরি যদি সুযোগ থাকতো, আমার মনে হয় ওনাকে সরাসরি ফাঁসি দেওয়া উচিত। কারণ ওনার অন্যায় এত ভারী হয়েছে, কেউ তাকে হয়তো পতন করতে পারে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকেই পতনটা হয়ে গিয়েছে। তো ওনার ফাঁসি নিয়ে আমি মনে করি বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয়েছে, এখন কার্যকরের অপেক্ষা, কার্যকর করলে আরও সন্তুষ্ট হবে। আর এই ব্যাপারে ভোটের কোনো জায়গায় আমার মনে মানে ভোট নিয়ে কোনো প্রভাব পড়ার কথা নাই। এই কারণ উনি তো ভোটই দিতে দেন না বাংলাদেশের মানুষকে। যে তরুণ সমাজ যার 20 বছর বয়স, সে এই 3 টার্ম তো ভোটই দিতে পারে নাই। তো ওনার ব্যাপারে কেন মানুষের এই ভোটের প্রভাব পড়বে? আমি মনে করি উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ আগামীতে এই 26 সালের ফেব্রুয়ারিতে যে ভোট হবে, উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং 90% থেকে 99% লোক ভোট কাস্ট হবে, ভোট হবে ইনশাল্লাহ। জি, আসলে আমরা দেখলাম যে গতকালকে যে পল্লবীতে যুবদলের সদস্য সচিবকে প্রকাশ হত্যা করা হয়েছে, আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এটা গত রাতে আপনারাও যেরকম দেখেছেন আমরাও দেখেছি। আমার মনে হয় একটি দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়ে আগামী নির্বাচনে ব্যাঘাত ঘটানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। কারণ উনি যাকে মারা হয়েছে, এই পল্লবী থানা যুবদলের সদস্য সচিব, উনি একজন ত্যাগী নির্যাতিত নেতা। যখন ওই এলাকার আমাদের ঢাকা জেলা বিএনপির উত্তরের সভাপতি আমিনুল হক ভাইকে গ্রেপ্তার করেছে, উত্তরের যুবদলের সাধারণ সম্পাদক জনাব মিরাজকে গ্রেপ্তার করেছে, ওই সাথে আজকে আমি একটা ভিডিও দেখেছি যে এই সদস্য সচিবও ছিল। তো উনি কতটা ত্যাগী নির্যাতিত, ওনার মতো জনপ্রিয় লোককে তার দোকানে ঢুকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এখন পর্যন্ত কিন্তু কুলু পাওয়া যায় না কারা হত্যা করেছে। তবে আমার মনে নির্বাচন বানচাল করার জন্য একটি মহল এই ষড়যন্ত্র করতেছে। যে আপনারা জানেন যে ইসলামী দলগুলো চাইতেছে যে গণভোট আগে হওয়ার জন্য, যেহেতু সরকার ঘোষণা করছে গণভোট আর নির্বাচন একদিনই হবে, আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? গণভোট এবং নির্বাচন, যেহেতু গণভোটটা আগে করতে গেলে তো এই দেশের আপনারা আমার পকেটের টাকাই যাবে। এটা নির্বাচন করতে 3000-4000 কোটি টাকা যাবে। তো
এই টাকাটা তো আমনের আমার পকেট থেকেই যাবে। তো যেহেতু ওই সময় ভোট হবে, ভোটের সাথে একসাথ হলেই সমস্যাটা কি? আমি মনে করি সরকার সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। এটা যেদিন নির্বাচন হবে সেদিন গণভোট নিলেই সবচেয়ে চমৎকার হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ।